দেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান, আল জাজিরাকে বললেন ডক্টর ইউনূস। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত, সংখ্যালঘু ও নারী অধিকারের বিষয়ে দৃষ্টিভঙ্গি জানতে চাইল ইইউ। 6 মাসে ঢাকার 3 কলেজে 120 বার সংঘর্ষ, ইগো থেকে সংঘাতের সূত্রপাত বলছে পুলিশ, ব্যবস্থা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এবং আলাপ আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান সমস্যার সমাধান চায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও। মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউজ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদান বন্ধ রাখতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার বিচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি আইনি প্রক্রিয়া, আইন বলবে কি করতে হবে। ইতিমধ্যে ভারতীয় সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে, আমরা এর অপেক্ষায় আছি। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এই প্রশ্নের উত্তরের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে। দলটি আগে সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা, আর এখন কোনো ঘোষণা দেয়নি। গণতন্ত্র, নারী এবং সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের ভূমিকায় সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের। রবিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নারীদের ব্যাপারে জামাত সব সময় সচেতন, তবে যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক, তাই বিষয়ে দ্বিমত পোষণ করেন জামাত। এ সময় নির্বাচন নিয়ে মোহাম্মদ তাহের বলেন, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক তদারকি এবং প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমাকে গুরুত্ব দিচ্ছে জামাত। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা চাই। প্রধানমন্ত্রীর পদে 2 বারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রতা পোষণ করেছি। একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। 6 মাসে ঢাকা কলেজ, সিটি এবং আইডিয়াল এই 3 কলেজের শিক্ষার্থীরা প্রায় 120 বার সংঘর্ষে জড়িয়েছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না শিক্ষার্থীদের। বেশিরভাগ ক্ষেত্রেই ইগো ও হিরোইজম থেকে সংঘাতের সূত্রপাত। কলেজ কর্তৃপক্ষ বলছে, জড়িতদের টিসি দেওয়ার পাশাপাশি এই 3 কলেজে যাতে ভর্তি হতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে, সংঘর্ষ হলেই এখন থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবির হোসেনের ক্যামেরায় মেহিদব সুমনের রিপোর্ট। আছি ঠিক এ জায়গার আধা কিলোমিটারের মধ্যে রাজধানীর স্বনামধন্য 3টি প্রতিষ্ঠান অবস্থিত। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত 6 মাসে 120 বার সংঘর্ষে লিপ্ত হয়েছে। ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 20 থেকে 25,000। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাঝে মধ্যেই সংঘর্ষ বাধে এই 3 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। সংঘাত ছড়িয়ে পড়ে মিরপুর সড়কের নিউ মার্কেট মোড় থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত। সৃষ্টি হয় অসহনীয় যানজটের, ভোগান্তিতে পড়ে হাজারো পথচারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আকস্মিক এমন সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার বাসিন্দা সহ স্থানীয় ব্যবসায়ীরা। মারামারি করছে ঢাকা কলেজ, সিটি কলেজ, এই মারামারি প্রায় সময় হয়, কয়েকদিন পর পরে হয়। যখন মারপিট হয় তখন তো আমাদের ব্যবসা বাণিজ্যের আশেপাশে যত দোকান আছে, পাবলিক আছে, সাধারণ নাম পাবলিকদের অনেক সমস্যা হয়। ব্যবসা বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে, কাস্টমার আতঙ্কিত থাকে, তো ওরা আসতেও ভয় পায়, বেচাকেনা ওদেরকে কম হয়। সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক FM মোবারক হোসেন বলেন, সমাধানের লক্ষ্যে যৌথভাবে মহড়া দেয়া সহ একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। ধানমন্ডি থানায় আমরা বসেছিলাম, এখানে সিটি কলেজের প্রশাসকরা ছিল, ঢাকা কলেজের অথরিটি ছিল, আইডিয়াল কলেজের অথরিটি ছিল। ওখানে প্রাণবন্ত আলোচনা হয়েছে তারা তাদের ছাত্র নামদারি সন্ত্রাসী বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে, আমরাও ব্যবস্থা গ্রহণ করব, এবং আমরা যদি অপারগ হই তাহলে পুলিশ প্রশাসনকে জানাবো, তারাও ব্যবস্থা গ্রহণ করবে। আমার কলেজের শিক্ষকদেরকে আমি 11টা থেকে 5টা পর্যন্ত ঢাকা কলেজ, আমাদের আইডিয়াল কলেজ, সিটি কলেজ, এটার আশেপাশে বিভিন্ন যে স্পটগুলো আছে সেখানে আমরা দায়িত্ব বন্টন করে দিয়েছি। এখন থেকে নিয়মিত টহলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আলাপ আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ। দেশ দুটি চাইলে বাংলাদেশ তাদের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে, তবে তার আগে আগ বাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না এখানে বড় কোনো সংঘাত সৃষ্টি হোক, যাতে এটা এই অঞ্চলের মানুষের কোনো বিপদের কারণ হয়ে উঠতে না পারে। ভারত পাকিস্তান দুই দেশের সঙ্গেই আমাদের সুসম্পর্ক বিদ্যমান। ফ্যাসিবাদের দোসর বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সভায় এ দাবি জানান সংগঠনের সভাপতি জয়নুল আবেদিন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, কিন্তু তারপরেও আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেয়নি। বাংলাদেশের যত গুম, খুন, হত্যাযজ্ঞ সবকিছুর মূল হোতা খায়রুল হক, তাই তার বিচার অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ফ্যাসিবাদের দোসর ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবার বিচারকদের অপসারণ দাবি করছি। পাশাপাশি বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। রাজধানীর রূপনগর আবাসিকে রাজুক এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রূপনগর আবাসিক 13 নম্বর লেনের 26 নম্বর বাড়িতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তায়েবুর রহমান আশিক। এ সময় তিনি বলেন, রাজধানীতে রাজুক অনুমোদিত এবং নকশা বহির্ভূত যে কোনো অবৈধ স্থাপনা আছে এবং নকশা অনুমোদিত কিছু জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিয়ম মেনে ভবন স্থাপনা হয়নি, সে সকল ভবনে উচ্ছেদ অভিযান চলবে। এবারে সারা বাংলার খবর। সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসি খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শাহজাদপুরের সারাতল সরকারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসি উল্লাপাড়ার সাতবাড়িয়া গ্রামের আবু সাইদ ফকিরের মেয়ে। স্বজনরা জানায়, 3 বছর আগে হাসির সঙ্গে জাকারিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহে জড়িয়ে পড়েন তারা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়িতে অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকা ও পৌরসভার দুশ্চিমপাড়া থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হচ্ছেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শহীদ, কুমিল্লার রুবেল ও কক্সবাজারের নাসিমা আক্তার ওরফে মিনা। বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর এলাকায় ৩ ফসলি প্রায় ৫ একর ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এতে ওই জমিতে কোনো আবাদ করা যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন কৃষকেরা। স্থানীয়দের অভিযোগ, ফসলি জমির মাটি পরিবহনের কারণে মৃধাবাড়ির জামে মসজিদ থেকে হাওলাদার বাড়ি হয়ে নগর পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তায় ব্যাপক ধস দেখা দিয়েছে। ট্রাক চলাচলের কারণে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়াও ধুলার কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসী ট্রাক চলাচলে বাধা দিলে অভিযুক্ত বারিক সর্দারের লোকজনের সঙ্গে ২ দফা সংঘর্ষের ঘটনা ঘটে, যদিও বারিক সর্দার অভিযোগ অস্বীকার করেন। এদিকে মাটি কাটা ও ট্রাক চলাচল বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার বরাবর গণস্বাক্ষর করে আবেদন জমা দিয়েছে স্থানীয়রা। যারা নেয় তারা এখানে কিছুই করে না, অথচ জিয়া হাওলাদার এখানে আইসা আমার শ্বশুরকে মারধর করছে। কিন্তু সে এখানে কেন আসলো? তার মাটিও না, তার গাড়িও না। এটা সুস্থ বিচার এবং তদন্ত করা হোক। আমাকে দাবি এই রাস্তা দিয়ে গাড়ি চলতে পারবে না, ট্রাক যাইতে পারবে না, মাটি নিতে পারবে না। দাবি একটাই, কেউ দেখবে এরপর বিচার করবে। এখানে নিরহ একটা মহিলা আমার বাবা ছিল, ওটা কেন বোমা ফুটাইলো, বোমা কেন নিয়ে আসলো? খানজাপুরে বিগত অনেক দিন যাবত এই অস্ত্রের যন্ত্রণা কিচ্ছু ছিল না। আমার পরিবার বর্তমানে শঙ্কিত। আমি একটা চাকরি করি, আমি এলাকায় আসতে শঙ্কিত, কারণ ওটা সেদিন বোমা ফুটাইছে, প্রত্যেকটা লোক আতঙ্কিত। বরিশালের আগলছাড়া উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামে ভাইয়ের বসত ঘর বিক্রি করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাইদুল হাওলাদারের অভিযোগ, তিনি ঢাকায় বসবাসের কারণে গ্রামে কম আসা যাওয়া করেন। স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার সুযোগে ছোট ভাই নজরুল বসত ঘর বিক্রি করে দেয়, পরে পাকা ঘর নির্মাণ করে। ঘরের আসবাবপত্র খোলা আকাশের নিচে রাখা হয়, তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন ভুক্তভোগী সাইদুল। ঢাকার ধামরায়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও নতুন ধারায় ইতিবাচক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। সোমভাগ ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে দক্ষিণ জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। জয়পুরা বাজার কমিটির সভাপতি খোকন হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের উত্তর সহসভাপতি ইসমাইল হোসেন সুমন। বক্তব্য রাখেন সোমভাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আশিকুর রহমান আশিক। সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। তালা ডাকবাংলার সামনে হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেলের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি মৃণাল কান্তি রায়, সেক্রেটারি শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। ময়মনসিংহের ফুলপুরে মিথ্যা মামলা নোটিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ফুলপুরের বওলা বাজার ব্যবসায়ী আইডিয়াল অটো অ্যান্ড ব্যাটারি হাউসের মালিক মোস্তাকিম বিল্লাহ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ভুক্তভোগী হানিফ শেখের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সেলস অফিসার সেলিম মিয়া, এনামুল ফারুক, মানিক কুদ্দুস সহ অনেকে। দিনাজপুরের বিরল উপজেলার চক কাঞ্চন মার্কেটে আনুষ্ঠানিকভাবে প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্তে এক্সিম আইটির উদ্বোধন করা হয়েছে। বিরল উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিরল উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বিরল উপজেলা
আইসিটি অফিসার জাকির হোসেন সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি সমমান পরীক্ষার্থীদের ও অভিভাবকদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মোড়াপাড়া শহীদুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোড়াপাড়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়ন ইউসুফ মিনহাজ, মোড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল এবং অন্যান্যরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রথমবার চাষাবাদ হওয়া নতুন জাত ব্রি ধান ৯৬-এর নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সলঙ্কা ইউনিয়নে শস্য কর্তনের উদ্বোধন করেন বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ও উপপরিচালক কৃষিবিদ আজা মোহাম্মদ শহীদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন এডিডি মস্কর আলী, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রোগ্রাম বগুড়া অঞ্চল মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি সহ অনেকে। ঢাকা আরিচা মহাসড়কের পাশেই তৈরি হয়েছে ময়লার ভাগাড়। দুর্গন্ধে চরম দুর্ভোগে রয়েছে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা। সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান বকুল। দাঁড়িয়ে আছি ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের অফিসে। এখানে রয়েছে একটা ময়লার ভাগাড়। আমি একটু আপনাদের সুবিধার জন্য দেখাতে চাচ্ছি যে ঢাকার ধামরাই মহাসড়কগুলো যেন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি জেনেও গৃহস্থালির বর্জ্য অবাধে ফেলা হচ্ছে। এসব সড়কের চলাচলের সময় দুর্গন্ধে টেকা যায় না। নাকে রুমাল গোজার পরও দুর্গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসে। মহাসড়কের দুপাশে ময়লা আবর্জনার স্তূপ, শূকর আর কুকুর এইগুলো ময়লার মধ্যে তাদের খাবার খুঁজতে থাকে। এতে করে ময়লা হতে আরও বেশি গন্ধ বেরিয়ে আসে। বাসের যাত্রী হতে শুরু করে ভ্যান, রিক্সা চালক, পথচারী এই অংশে মুখে রুমাল না দিয়ে চলাচল করতে পারে না। সংশ্লিষ্টদের কাছে দাবি এই ভাগাড়টি অন্য কোথাও স্থানান্তর করলে এলাকার মানুষ উপকৃত হবে এবং পথচারীরা উপকৃত হবে। ধামরাই থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দুস্থ মানুষের কল্যাণে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ বিশ্বব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডেপুটি কোঅর্ডিনেটর AKM শামসুল হুদা গতকাল ঢাকায় রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ক্লাব সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রোটারির সাবেক গভর্নর গোলাম মোস্তফা। অনুষ্ঠানে পাবলিক ইমেজ সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় রোটারিয়ান আবুল খায়ের চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নারীর প্রতি সহিংসতা এবং পথে যে কোনো প্রকার হয়রানি পথে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসি এবং সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হেল্প অ্যাপ এর ব্যবহার ও সচেতনতা তৈরির জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী কর্মশালার আয়োজন করা হয়, যেখানে এই অ্যাপ কিভাবে কাজ করা যাবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ঘটনা ঘটলে কত দ্রুত সাড়া দেবে সেসব বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানানো হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্য সচিব ইলিয়াস হোসেন ও বাস্তবায়নকারী সংস্থা সুইসের কর্মকর্তারা। রাজধানীর সেগুনবাগিচায় বিশ্ব ধূমপান মুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আশরাফুল আলম রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এবিসিসিআর সদস্য মোহাম্মদ জাকির হোসেন রিপন। সভার উদ্বোধক ছিলেন ২১শে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বিশ্বনন্দিত জাদুশিল্পী ম্যাজিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা জুয়েল আইস। প্রধান আলোচক ছিলেন জেএসএস এর সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাওকি বিপ্লব।
ভোলা জেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ, হাসপাতাল এবং ভোলা বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন করেছেন ভোলা জেলা নাগরিক সোসাইটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় আগামী ভোলা সংগঠন এবং ঢাকাস্থ ভোলা জেলার বিভিন্ন সংগঠন সহ ভোলার সাধারণ জনগণ। এ সময় বক্তারা বলেন, দেশ উন্নয়ন হলেও ভোলা জেলায় কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া লাগেনি। দ্রুত অবহেলিত ভোলাবাসীর উন্নয়নে বাস্তবায়ন সহ ভোলার উন্নয়নে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছেন। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দর ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যদের মতবিনিময় সভা হয়েছে। চট্টগ্রাম নগরীর ফকিরহাট এলাকায় আয়োজিত সভায় ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবু সাইদ হারুনের সভাপতিত্বে মহানগর বিএনপির সদস্য আবুল মনসুর রোমেলের সঞ্চালনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হাজী গোলাম রসুল, সাবেক সহ সম্পাদক আবু তালেব সোহেল সহ আরও অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান, আল জাজিরাকে বললেন ডক্টর ইউনূস। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত, সংখ্যালঘু ও নারী অধিকারের বিষয়ে দৃষ্টিভঙ্গি জানতে চাইল ইইউ। ৬ মাসে ঢাকার ৩ কলেজে ১২০ বার সংঘর্ষ, ইগো থেকে সংঘাতের সূত্রপাত বলছে পুলিশ, ব্যবস্থা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এবং আলাপ আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান সমস্যার সমাধান চেয়ে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।